রিজভি, মেঘনা আপু এবং হাসান ভাই। তো আমরা ওনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা পরের আলোচনা শুরু করছি। তো আমাদের অলরেডি তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমরা কি বিষয়ে আলোচনা করছি। তো এখানে আসলে আমরা ফর্মাল কোনো অ্যাটায়ারেই যাচ্ছি না। তো আমাদের এই ওপেন স্টুডিও এক্সিবিশনের যে মূল চিন্তাটা ছিল যে লার্নিং আনলার্নিং, তো ওইটার ভিত্তিতেই আমরা সবাইকে আসলে বলেছিলাম যে তাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে। তো আমরা এখানে খুব অল্প সময় 15 মিনিটের একটা সেশন নিয়ে শেয়ার করছিলাম। তো আমি শুরুতেই এই পর্বে সামিনকে অনুরোধ করব একটু শুরু করার জন্য। ধন্যবাদ। আহ, আমি আসলে সবার কাছে শুরুতেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পড়ে এসেছিলাম হচ্ছে নদী রচনা, এসছে গরু রচনা। তো আহ, ওই নদীতে গরু নিয়ে গিয়ে তারপর একটা গল্প বলার মতো হয়তো বলতে হতে পারে। এখন আজকে আমরা এখানে যে আহ, কাজ দেখছি, এই কাজটা আমরা যখন পেশায় এসেছি এসে আমরা করছি। তো পেশায় আসার আগে আমাদের যে শিক্ষা এবং যে সেই শেখাটাকে ভুলে যাওয়ার যে কথাটা বা আবার নতুন করে শেখার কথা বলা হচ্ছে, এখানে এক ধরনের স্মৃতি বিস্মৃতির গল্প আছে। এই স্মৃতি বিস্মৃতির গল্পে আহ, কবি সুমন একটা গান আছে যে সময়ের দেখবি সব ভুলায় ভুলিয়ে আন করা রঙগুলো বুলিয়ে বুলিয়ে, সময়ে দেখবি সব জোড়া লেগে যাবে, চুপ কর বোকামে কাঁদিস না আর। তো সময়ের একটা গল্প এখানে আছে। আমরা সময়ের সাথে সাথে ভুলে যাই, বা আমরা সময়ের সাথে সাথে আমরা বেড়ে উঠি। এখন আমরা যখন একাডেমিতে আমাদের হাতে খড়ি হয়, আমরা খুব পারফেক্ট জিওমেট্রি শিখেছি, আমরা একটা কালোত্তীর্ণ স্থাপত্য কিভাবে হয় সেটা করার এক ধরনের ট্রেনিং আমাদের হয়েছে। আমরা লুই কানকে দেখেছি রোমে গিয়ে স্কেচ করতে। এবং আমরা যখন প্র্যাকটিস করতে যাচ্ছি, আমরা যখন পেশায় যাচ্ছি, যে দেখছি যে এটা আসলে পেশার গল্প না প্রেশারের গল্প। তো এক্ষুনি লাগবে, আজকে এইটা ডেডলাইন, এইটা একটা সাবমিশন, এই যে চাপ, এই চাপ নিতে নিতে আমরা আহ, বড় দাগে সবাই আহ, একটা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছি। আমি আমার কর্মজীবনের শুরুতে খুব আহ, ভালো কিছু মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমি দেখেছি যে অ্যাসোসিয়েট হিসাবে আমার শুধু আমি একা এই চাপের মধ্যে নেই। আমি যাদের সাথে কাজ করছি, আমার যারা গুরু, তারাও এই একই ধরনের চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। ওনারাও বলছেন যে আমার তো সময় নেই, আমি তো আমার তো অনেক কাজ, আমার তো করতে হবে। সময়ের সাথে আমরা যে চলছি, এই চলাটা আসলে আহ, আমাদেরকে এক ধরনের আমি বলবো আমাদের একরকম ভ্রমের মধ্যে নিয়ে যাচ্ছে কিনা। যে ভ্রমটা হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যতের। এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো কি আসলে আলাদা আলাদা জিনিস? এগুলো কি খুব বিচ্ছিন্ন? আইনস্টাইন তো বলছেন যে এগুলোর মধ্যে খুব ঘাওড়া টাইপের এক ধরনের মায়া আছে, যেটা আসলে তিনটা জিনিসকে আলাদা করে। এটা আসলে একটা কন্টিনিউয়াস ঘটনা, যেখানে যেটা হয়ে গেছে ওইটা হওয়ার কথা ছিল, যেটা এই মুহূর্তে হচ্ছে এটা এইভাবেই হওয়ার কথা, এবং ভবিষ্যতে যেটা হবে সেটা আহ, খুব চুপচাপ আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমাদের এই যে আহ, প্রাচ্য এবং পাশ্চাত্যের সময়ের যে কালের যে ধারণা, যে টাইম লাইন একটা রেলগাড়ির মতো প্রচণ্ড বেগে ছুটছে একটা সময়ের ঘটনা, এই ঘটনাটা যেমন আছে, ঠিক একইভাবে আমরা দেখছি দাওইজম বলছে আমাদের এদিকে প্রাচ্যে, বা গৌতম বুদ্ধ বলছেন যে সময় আসলে একটা চকচকার জিনিস, এটা একটা নদীর মতো, এটা ওই পানি চক্রে ঘুরে ঘুরে মেঘ হয়ে বাতাস হয়ে আবার আমাদের কাছে ফেরত আসে। তো সময় খুব আহ, মানে প্রকৃতি সব কিছু খুব আহ, সময়ের মতো হয়ে যায়, কোনো কিছুতে কোনো তাড়াহুড়ো করে না।
এখন আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে আরেকটা রচনা পড়ানো হয়েছিল গরুর নদীর রচনার মতো, সেটা হচ্ছে সময়ের মূল্য। তো একটা সময়ের মূল্য রচনা পড়া, হাতে একটা ঘড়ি বেঁধে দেয়া দিয়ে আমাদের জীবন থেকে আমাদের সব সময় না কে যেন খুব সস্তায় কিনে নিয়ে গেছে। আমার যে ক্লায়েন্টের আজকে এক্ষুনি এই জমাটা দিতে হবে, এইটা না হলে তার চলছেই না, যার জন্য আমি আমার সব থেকে প্রিয় মানুষটাকে সময় না দিয়ে কাজ করেছি। আসলে কি ওই সময় ওই মানুষটার ওই প্রয়োজনটা ছিল, বা ওই জায়গাটাতে কি আমরা আদৌ কতটুকু মানে ওই সময়ের মূল্য আমরা আমাদের জীবনে পাচ্ছি? তো এই প্রশ্নটা নিয়ে ভাবতে ভাবতেই একসময় কখন যেন বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়াই। বাস্তবতাটা ছিল প্রথম প্রকল্পে গিয়ে দেখি যে আইডিয়া এবং যারা বানাচ্ছেন তাদের মধ্যে এক ধরনের রাজনীতি আছে, আইডিয়ার একটা রাজনীতি আছে, যে রাজনীতিটা হয়তো আমরা একটা ডিজাইন করেছি, ওইটা ক্রাউড ফান্ডিং করা লাগছে। তো ক্রাউড ফান্ডিং করতে গিয়ে যারা রাজনীতিবিদ তারা হয়তো ওইটাকে হতে দিচ্ছেন না তাদের রাজনীতিতে। তখন আমরা অপেক্ষা করছি, হয়তো এই রাজনীতি বদলাবে, প্রকল্পটা হবে, আইডিয়াটা থেকে যাবে। তো এই সময় একটু ধৈর্য শেখালো, যে ধৈর্য ধরতে হবে। পরে আরও একটার পর একটা প্রজেক্ট ডিজাইন করি, কোনোটা হয় না। আইবির মাধ্যমে কম্পিটিশন জিতলাম, সেটাও হয় না। ব্যুরোক্রেসিতে পড়লাম, কেউ পাশে দাঁড়ায় না। স্থাপত্য করার ক্ষেত্রে স্থাপত্যটা না খুব গৌণ হয়ে দাঁড়ালো। মনে হলো যে আরও অনেক কিছু আছে, স্থাপত্যটা হয়তো খুব সামান্য একটা জায়গায়, বাইরে আরও অনেক জিনিস আমাদেরকে সময়ের সাথে সাথে শিখে নিতে হচ্ছে। এই শিখে নেওয়াটা, এইটাই বোধহয় জীবন, এইটাই মনে হয় ওই যে দাগটা, যে কল্পনাটা আমি করেছিলাম, যে দেয়ালটা আমি ভেবেছিলাম ওই দেয়ালের গায়ে যে সময়ের আস্তর পড়বে, আসলে ওই সময়ের উপরে আমি দাগ দিতে পারিনি, আমি সময়ের সাথে কিছু একটা করার চেষ্টা করেছি। আমার যে ভাবনাটা, আমার যে চিন্তাটা, ওইটা হয়তো আসলে সময়ের উপর করা না, সময়ের সাথে যদি কোনো একটা জায়গায় ওর সাথে চলতে পারি, ওই কন্টিনিউয়ামে, ওই কন্টিনিউয়াস ঘটনার মধ্যে কোথাও দাঁড়াতে পারি, সেটা হয়তো একটা বিষয় হতে পারে। তো এভাবে ভাবতে ভাবতে একটা সময় যে প্র্যাকটিসে দেখলাম যে আমাদের যে চর্চা বড্ড বেশি মানে এই ভাবনাগুলোকে দাম দিচ্ছে না, বা আসলে কি দাম দিচ্ছে, আমরা বানাতে পারছি, আমরা কি আমাদের ওই না হওয়া দাগগুলো, না হওয়া কল্পনাগুলো, ওইগুলোকে সমানভাবে শ্রদ্ধা করছি? আজকে এই উপস্থিতিতে এসে দেখতে পাচ্ছি এই যে এত কাজ, এত বানানো না বানানো গল্প, এত আমাদের এই যে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যে হওয়া না হওয়া কল্পনাগুলো, এগুলো প্রত্যেকটাকেই কি আমরা শ্রদ্ধা করতে পারি সমানভাবে? কারণ এগুলো তো প্রতিটাই আমাদেরকে ওই একইভাবে আমাদের মাথার পিছনে শিখিয়ে রেখে যাচ্ছে। শুরুতে রুমান একটা ফোল্ডার দেখাচ্ছিল, যেটা হচ্ছে আনবিল্ড ফোল্ডার। তো আমাদের প্রত্যেকের এরকম একটা আনবিল্ড ফোল্ডার আছে। আমাদের শেখার জায়গাটা হলো যে ওই শুধু জিওমেট্রি, ফর্ম এগুলো না, আমাদের আর একটা জীবন আছে, যেখানে একটা জীবন আরেকটা জীবনের দিকে আগায় যাবে, যেখানে এই জানালাটা খুলে দিলে হয়তো এই গাছের ডালটা এই রুমের ভিতরে চলে আসতে পারে, বিকেলের হলুদ রোদটাতে আমার কাজ থেকে আমি বাসায় ফিরি। তো সেইটা আমাদের এই সময় আমাদেরকে শিখিয়ে দিয়ে যাবে, সেটা শিক্ষা হোক আর উচিত শিক্ষাই হোক, আমরা সময়ের সাথেই সামনে যাব। থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে রিজভিকে অনুরোধ করব যে আমাদের আলোচনার ওর পার্টটা একটু অ্যাড করার জন্য। ধন্যবাদ রিজভি। আসসালামু আলাইকুম। সামহাও আমি ইনফরমেশনকে মনে হয় খুব সিরিয়াসলি নেই, অথবা সিরিয়াসলি নেই না জানি না, কিন্তু আগের 4টা প্যানেলের ইনফরমেশন
এখন আমার মাথায় ঢুকে গেছে আর কি। এবং এটা আমার জন্য ডাইজেস্ট করা এত মানে সময় সাপেক্ষ ব্যাপার যে আমি কি বলবো চিন্তা করছিলাম ওইটাই ভুলে গেছি। হ্যাঁ, তো ভুলে গেছি ভালো হয়েছে, এখন মাথায় যেটা আসে সেটাই বলে দিই। আম, একটু র্যান্ডম মনে হতে পারে, বাট এটাই তো আসলে আলোচনার ব্যাপারটা তো এইটাই যে আমার এই প্রেজেন্ট মুহূর্তে আমার মধ্যে যে চিন্তা, যে অ্যাসপিরেশন, হয়তো আমি সেটাই এক্সপ্রেস করব। আমি কি কন্টিনিউ করবো না আজানের জন্য ওয়েট করব? আচ্ছা আচ্ছা। আহ, তো ফার্স্টলি আসলে এরকম ইভেন্ট অর্গানাইজ করার জন্য আমি মানে খুবই থ্যাঙ্কফুল। কারণ আসলে মানে দেশের অবস্থা বা ইন্টারন্যাশনালি গ্লোবালি যে অবস্থা, এই সময় আসলে আর্ট, আর্কিটেকচার, কালচারাল মুভমেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সবার একসাথে গ্যাদার হওয়া, আরও কথা বলা, সেলিব্রেট করা, হ্যাঁ, গান করা, পারলে যদি এই জিনিসগুলো রাস্তায় করতে পারা যায় তাহলে আরও সুন্দর হয়। হ্যাঁ, রাস্তায় মানুষ দেখবে, হ্যাঁ, আরও মানুষ যোগ হবে, আহ, ওইটা আরও সুন্দর হবে। এটা হয়তো আমরা কালেকটিভলি করতে পারি ইন ফিউচার। তো আমার কাছে মনে হয় যে আমাদের সবার গ্রোথই সামহাউ, আমাদের কাছে যদিও যদিও মনে হয় যে ইটস ইন্ডিভিজুয়াল, আমাদের আলাদা আলাদা প্র্যাকটিস, কিন্তু সামহাউ আমি বিশ্বাস করি যে ইটস ভেরি কালেকটিভ অ্যাজ ওয়েল। কারণ আমরা ছোটবেলা থেকে একজন একজনের কাজ দেখছি, বড় ভাইয়াদের কাজ দেখছি, সিনিয়রদের কাজ দেখছি, আপুদের কাজ দেখছি। সবার কাজ দেখে কিন্তু কনসিয়াসলি সাবকনসিয়াসলি বিভিন্ন রকম ইন্সপিরেশন পাইছি, অ্যাসপিরেশন পাইছি, পেয়ে কোনটা করতে হয় কোনটা করতে হয় না, হ্যাঁ, কোনটা করব না, এগুলো কিন্তু ডিসাইড করতে পারছি। কেউ একটা ভুল কাজ করলেও তার কাছ থেকে হয়তো আমরা শিখছি যে না, আচ্ছা এটা আমি করব না। তো এই কারণে আমি আসলে সবার কাছে গ্রেটফুল যে যে যেভাবে পারে প্র্যাকটিস করে যাচ্ছি এবং আগে যাচ্ছি। ন্যাশনালি ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্টগুলো এখন আসতেছে দেশে। ইটস ভেরি অ্যামেন্ডেবল। তো সামিন যেটা বলতেছিল রচনার কথা, মানে রচনার কথা শুনে আবার মনে হলো যে আরেকটা ইনফরমেশন বললাম যে আমি আসলে কেমন ব্যক্তি এটা বলা যেতে পারে রচনার মাধ্যমে। ছোটবেলায় মানে আমি রচনা লিখতে গেলে আমি মনে হয় মানে চোখে পানি চলে আসতো আর কি, যে রচনা আমাকে লিখতে হবে, 3 পাতার একটা রচনা, হ্যাঁ, এই অবাস্তব জিনিসপত্র, হ্যাঁ, জোর করে রচনা লেখাইতেই হবে, মানে লেখাবেই আমাকে, এবং এটাতে নাম্বার পাইতে হবে। এইটা আমি জানি না আপনাদের কারো এখনো নাইটমেয়ার আছে কিনা, পার্সোনাল নাইটমেয়ার ইন্ডিভিজুয়াল থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত নাইটমেয়ার হচ্ছে আমি বাংলা খাতায় রচনা লিখতেছি, হ্যাঁ, এবং মানে প্রায় লাস্ট 3 মিনিট আছে, ঘন্টা বেজে যাবে, তো আমি রচনায় যে 3 লাইন লিখছি আর লিখতে পারতেছি না। তো আসলে আমি ব্যক্তি হিসেবে সবসময় এরকম ছিলাম যে এই বড় রচনা যখন এটা জিবারিশ হয়, যখন অনেক কিছু ডাম্প করতে হয়, আমি এটা পারি না। কিন্তু আমাকে যদি 3 লাইন লিখতে হয়, ওইটা আমি অনেক চিন্তা করে সুন্দর করে একটা 3 লাইন, মিনিংফুল 3 লাইন লিখতে পারি হয়তো, হ্যাঁ, এবং এটা আমার কাছে ভালো লাগে। তো আমরা যেই ছোটোখাটো কাজ করি বা যাই করি, মানে ইটস ভেরি প্রেশাস টু আস যে অল্প একটু করি কিন্তু এটা ইউজফুল কিনা, এটা কিভাবে আরো গুরুত্বপূর্ণ হতে পারে, আরো ইম্প্যাক্টফুল হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি। তো লার্নিং আনলার্নিং এর যদি কথা আসে, ওই যে আনলার্ন আসলে হয় না, এর আগেও ইমরান ভাই বলল যে আনলার্ন আসলে কি কখনো করা হয় কিনা। আমি মনে করি যে আমরা ইউনিভার্সিটিতে যত কিছু শিখছি, আমাদের মেন্টরস, প্রফেসর, টিচার যাদের কাছ থেকে আমরা দেখছি, সবকিছু কিন্তু আমরা ওই যে গ্রহণ করছি অথবা করি নাই, হ্যাঁ, ওটা দেখছি যে এটা করা যায়, এবং ওইখান থেকে আমরা অনেকগুলো স্কিল সেট নিয়ে বের হয়ে আসছি ইউনিভার্সিটি থেকে। তো ওইটা আমার কাছে একটা ক্লোজেটের মতো, হ্যাঁ, যে ওই ক্লোজেট থেকে আমি ওই স্কিল সেটটা বের করতে পারি, কিন্তু ওই স্কিল সেটটাকে আমি ব্যবহার করব কিনা, দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েটনেস। মানে আমার প্র্যাকটিসে এখন সেটা যে আচ্ছা আমি জানি ওটা কিভাবে করতে হয়, কিন্তু মেবি কিছু জায়গায় ওটা করলেই বরং ক্ষতি। হ্যাঁ, তো আনলার্নের কিছু নাই, সব কিছুই ক্লোজেটে আছে, এবং কন্টিনিউসলি আমরা আরও গ্রো করতেছি, আরও শিখতেছি, আরও প্র্যাকটিস দেখতেছি। আম, তো রিসেন্টলি আসলে আমাদেরকে যেগুলো ভাবাচ্ছে যে এই যে কালচার, আইডেন্টিটি, এগুলোর কথা আমরা বলতেছি, আর্কিটেকচারটা একটা টুল। মানে আর্কিটেকচার, যখন আমরা বলি যে মাস্টার আর্কিটেক্ট, কেন মাস্টার আর্কিটেক্ট হইলো একজন, কিভাবে হইলো, সে ইন্টারন্যাশনালি এমন একটা ইনফ্লুয়েন্স রাখতে পারছে তার নিজস্ব প্র্যাকটিসের মাধ্যমে, তার জাতির জন্য, তার কমিউনিটির জন্য হোক বা কোনো একটা কমিউনিটির জন্য হোক, সে কিন্তু তার প্র্যাকটিসের মাধ্যমে
একটা আইডেন্টিটি তৈরি করতে পারছে বা একটা গ্লোবাল ইনফ্লুয়েন্স রাখতে পারছে, যার কারণে হচ্ছে যে আমরা তাদের প্র্যাকটিসকে বলতেছি না, দে নো রিয়েলি ওয়েল যে আসলে এই যে আর্কিটেকচারকে আমরা টুল বলতেছি এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। এখন রিয়েলিটি হচ্ছে যে কালচার আইডেন্টিটি ইজ এ গ্লোবাল পলিটিক্যাল টুল। মানে আমাদের দেশে, দেশের বাইরে আমরা কাজ করে যেটা বুঝতে পারছি যে একটা দেশকে কিভাবে দেখব, এইটা ওই দেশের আর্টিস্টরা, আর্কিটেক্টরা, মিউজিশিয়ানরা কিন্তু প্রেজেন্ট করে, উপস্থাপন করে। যেটা আমরা জাপানে বিভিন্ন রকম জাপানের যে আপনার ইন্ডিজেনাস আর্কিটেকচার আছে, এটা নিয়ে কিন্তু আমরা এখনো পড়ি, এখনো দেখি তারা কি করতো। মাস্টার আর্কিটেক্টদের কাজ, তাদাওয়ানদের কথা বলা হচ্ছে, লুইয়ার কানের কথা বলা হচ্ছে। এখন পাশ করার পরে আমার প্রথম চিন্তা আসলো যে এটা একদম ব্যক্তিগত ব্যাপার, যে শুড আই ফলো সামওয়ান। আমি আমার প্র্যাকটিস করার সময় আমি কি কারো কাজকে ফলো করব কিনা, মানে সে কি করছে এটা দেখে দেখে আমিও কি করার চেষ্টা করব, তাহলে কি আসলে আর্কিটেকচার হবে বা প্র্যাকটিস হবে নাকি ভালো কাজ হবে, বুঝতেছি না আর কি পাশ করার পরে। পরে মনে হলো যে আচ্ছা আমি যদি কাউকে কাউকে ফলো করি ইটস ফাইন, আমি তার কাজ স্টাডি করতেছি, কিন্তু আই ডেফিনেটলি ডোন্ট ওয়ান্ট টু বি আ ফলোয়ার, রাদার মেবি সামডে আই ওয়ান্ট টু বি আ লিডার অফ আওয়ার রিজিয়ন, মানে বা আমরা কালেকটিভলি। তো আমার কাছে একটা আইডিয়া সবসময় মনে হয় যে আমরা যদি কাউকে ফলো করতে যাই সামহাউ আমরা কি এক ধাপ পিছনে থেকে যাই কিনা, নাকি সময়ের সাথে মিল রেখে সে কিভাবে কাজ করছে ইন্সপিরেশন নিয়ে আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে কি আমরা আসলে বাংলাদেশকে গ্লোবাল কোনো পর্যায়ে নিয়ে যেতে পারবো কিনা, এইসব প্রশ্ন আসে আর কি। যে কারণ ওই যে আবার বললাম যে আর্কিটেকচার বা কালচার বা আইডেন্টিটি ইজ এ ভেরি পলিটিক্যাল টুল। এই যে অ্যাওয়ার্ড দিচ্ছে, নোবেল প্রাইজ, এইটা প্রিৎজকার, এটা ওটা, এগুলো কিন্তু আসলে দেখেন ইটস এটা একটা অ্যাপ্রিসিয়েশন টুল, গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড সেট করতেছে, বাট এটা কিন্তু চাইলে বাংলাদেশে তৈরি করতে পারে। বাংলাদেশে কিন্তু একটা বড় স্ট্যান্ডার্ড তৈরি করতে পারে যেন অন্যান্য দেশে আবার বাংলাদেশকে ফলো করতে পারে ইন ফিউচার। আমাদের ওই অ্যাসপিরেশনটা আছে কিনা। আবার আমার কাছে আরেকটা জিনিস সবসময় চিন্তা লাগতো যে আচ্ছা আমি যখনই ডিজাইন করতেছি প্রচুর অনলাইনে দেখতেছি, অন্য প্রজেক্ট দেখতেছি, পিন্টারেস্ট দেখতেছি, হ্যাঁ ছবি দেখতেছি, আমার প্রজেক্টটা মনে হয় পিন্টারেস্টের মতো হইলেই মনে হয় সুন্দর প্রজেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম একটা চিন্তা আসতো। তখন দেখলাম যে গ্লোবাল পার্সপেক্টিভে আবার যদি চিন্তা করি তাহলে তো আমি আসলে কপি করতেছি, আই এম ট্রাইং টু রেপ্লিকেট, আই এম ট্রাইং টু কপি সামথিং যেটা অন্য কেউ করে ফেলছে। তাহলে আসলে আমাদের আইডেন্টিটিটা কোথা থেকে আসবে, আমাদের এক্সেপশনাল প্র্যাকটিসটা কোথা থেকে আসবে? তখন দেখলাম যে আমাদের ল্যান্ডস্কেপ, আমাদের মানুষ, ইটস ভেরি ডিফারেন্ট অন্যান্য দেশ থেকে। আমাদের মাটির কোয়ালিটি বলি, পানির কোয়ালিটি বলি, মেঘের কালার বলি, আর্দ্রতা বলি, মানুষের বিহেভিয়ার, মানুষের ঘাম, ইটস ভেরি ডিফারেন্ট অন্যান্য জায়গা থেকে। আপনি ইউরোপে যাবেন, দেখবেন যে সানলাইট ইজ ভেরি শার্প, যেটা বাংলাদেশে দেখবেন গ্লুমি, একটু ডাল, একটু গ্লুমি। তো এটা কেন? হ্যাঁ, এটার সাথে নিশ্চয়ই আমাদের কোনো সম্পর্ক আছে। আমাদের ব্যবহার, আমাদের খাওয়া, আমাদের চলাফেরা, কোনো একটা সম্পর্ক আছে এটার সাথে। তার মানে আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমি একটা ছোট মানুষ হিসেবে তাহলে নিজেদের ক্লুগুলাই নেই। আমি যদি বাইরের কোনো প্র্যাকটিসকে দেখে শিখলাম প্র্যাকটিস থেকে যে আচ্ছা তারা কি করেছিল, কিন্তু আমি যদি আইডেন্টিটি তৈরি করতে চাই তাহলে ইট হ্যাজ টু বি ফ্রম আওয়ার ল্যান্ড, যেটা গ্লোবালি মানুষজন কখনো দেখে নাই বা কখনো জানে নাই বা এটা নিয়ে কথা হয় নাই। সো এই জিনিসগুলো আমাদের হয়তো ইউনিভার্সিটিতে আমরা লার্ন করছি কিনা জানি না, কিন্তু এটা হচ্ছে যে পাশ করার পরে এগুলো নতুন রিলার্নিং আর কি। যার কারণে ওই যে কম্পার্টমেন্টে আবার ওয়েস্টার্ন টুলগুলা, হ্যাঁ রাইনো, অটোক্যাড, এই জিনিসগুলা যেগুলো আমার এখন কাজে লাগতেছে না সেগুলো আমি লক করে রাখছি। আমি পারি ওগুলো, কিন্তু আমার যখন লাগবে আমি হয়তো এটা ইউজ করব। একটা টাইম আমরা দেখছি, স্পেশালি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, যে স্কিল সেট ড্রিভেন মানে পড়ালেখা চলছে, কিন্তু যে যে যত স্কিলড, যে যত সফটওয়্যার পারতেছে সেই মনে হয় তত ভালো পারফর্ম করতে পারতেছে। এই সফটওয়্যারগুলো বানানো আবার ওই যে আরেকটা দেশের, হ্যাঁ এখন ওরা মনে করেন এটার পেইড ভার্সন বের করে দিতেছে, এখন আবার আমরা ইউজ করতে পারতেছি না সহজে সবাই। তার মানে কন্ট্রোলটা ওদের হাতে।
তার মানে আমাদের সফটওয়্যার কই, আমাদের টুলসগুলো কই, আমাদের সফটওয়্যার তো ডেভেলপ করতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই যে রিলার্নিং, মানে উই আর স্টিল ট্রাইং টু লার্ন যে আসলে শুধুমাত্র সাইট স্পেসিফিক প্র্যাকটিস না, অ্যাটলিস্ট বাংলাদেশের যদি কনটেক্সট চিন্তা করি বা সাবকন্টিনেন্টের চিন্তা করি, এই কন্টিনেন্টের পলিটিক্যাল ভিউতে আমাদেরকে আসলে নিজেদের কালচার, নিজেদের আইডেন্টিটি, নিজেদের স্কিল সেট, নিজেদের টুলস এগুলো নিয়ে ভাবতে হবে আস্তে আস্তে। তাহলে আসলে গ্লোবাল প্ল্যাটফর্মে উই ক্যান বি সামথিং। এবং তখন অন্যান্য দেশের মানুষজন আমাদের দেশে পড়তে আসবে, স্টাডি করতে আসবে, কেন এখান থেকে শিখতে হবে। হ্যাঁ, তখন লাইভলিহুডটাও, এই যে পুরো দেশের লাইভলিহুড, ইকোনমি সাইকেল, সব কিছু কিন্তু কানেক্টেড হয়ে যাবে আর্কিটেকচারের সাথে। সো ইটস নট জাস্ট ওয়ান বিল্ডিং, ইটস এ গ্লোবাল থিং। তো আমার কাছে রিলার্নিংটা ওইটাই। থ্যাংক ইউ। ধন্যবাদ রিজভি। এখন একটু মেঘনা আপুকে বলবো একটু কিছু বলার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমার মনের কথা অনেক কিছুই ওরা দুজন বলে দিছে। প্যানেলটা মনে হয় ইচ্ছা করে একটু একরকম একরকম না। ফার্স্টলি আগে যাদের কাজ কম, আহ, রাজনদের এই যে আবহটা, এটা ইটস মানে যেটা রিজভি বলতেছিল, এটা আমারও মনে হচ্ছিল যে আমাদের এখন যে কারেন্ট সিচুয়েশন, এখানে আমাদের এই ধরনের অ্যাক্টগুলাই, এই যে মানে আমরা যে লাইনে, যে ক্রিয়েটিভ লাইনেই যে আছি, এগুলাই আমাদের পলিটিক্যাল রেভলিউশন। যে আমরা এগুলা করব এবং যত পারি উইল শেয়ার আওয়ার ওয়ার্ক এবং কানেক্ট করব হচ্ছে মানুষের সাথে। এটা এটা আমাদের পলিটিক্যাল রিভলিউশন। কারণ হয়তো আমি রাস্তায় গিয়ে এই মুহূর্তে কিছু করতে পারছি না, কিন্তু ক্রিয়েটিভ লাইনে আমরা কাজগুলা করে যাব এবং যত পারি, যত বেশি করে পারি শেয়ার করব। এবং এই স্কেলে ওরা যেটা করেছে, ইটস অবভিয়াসলি কমেন্ডেবল। এবং একটু আগেই আলাপ হচ্ছিল চায়ের ব্রেকে যে আমরা মানে এখন গ্লোবালি আমাদের যে স্ট্রিমটা, যেটা নিকলসকে আমি সবসময় বলি যে এই যে বেঙ্গল স্ট্রিম নামটা, এইটা আসলে সবাই দেখছে যে বাংলাদেশে কি হচ্ছে। তো এইটা, এই টাইমটা ইজ ভেরি স্পেশাল। এবং আমরা তারপরেও আমি বলবো যে আমরা বসে আছি যে আচ্ছা আমি কি বাইরের একটা অ্যাওয়ার্ড পেলাম কিনা, আমার প্রজেক্টটা বাইরে পাবলিশ হচ্ছে কিনা, ওয়াই নট উই মানে রিকগনাইজ আওয়ার ওন অ্যাওয়ার্ডস। মানে এই যে একটা আইবি অ্যাওয়ার্ড পেলে এটা নিয়ে কেউ জানে না। হ্যাঁ, আমাদের আর্কিটেক্টদের সাথে সাধারণ মানুষের অনেক গ্যাপ। তো এই জিনিসগুলাকে আমরাই কেন ডেভেলপ করছি না, কেন আমাদের নিজেদের অ্যাওয়ার্ড, নিজেদের পাবলিকেশন এগুলাই কেন গ্লোবাল স্কেলে যাচ্ছে না? তো এইটা আমার কাছে মনে হয় যে ইটস দ্য রাইট টাইম, আমাদের এগুলো নিয়ে কাজ করার সময় আসছে। যে আমরা শুধু নিজেদের প্রজেক্ট করছি এটা না, উই আর শেয়ারিং এ ভেরি স্পেশাল মোমেন্ট। এবং এইটাকে আমাদের ট্রুলি আমাদের হয়ে আমাদেরকে আমাদের কাজগুলোকে মানে আলোচনায় আনতে হবে। পার্সোনালি আমার লার্নিং আনলার্নিং যদি বলতে চাই, আনলার্নিং আমার কাছে মনে হয় না আনলার্নিং বলে কিছু আছে। আমি পার্সোনালি মনে করি বিকজ ইটস অল অ্যাবাউট দ্য লেয়ার্স। এই লেয়ারগুলা গাছের যেমন লেয়ার থাকে, বালির যেমন লেয়ার থাকে, এগুলো তো কোথাও চলে যায় না। আমি রিসেন্টলি এখন একটা বই পড়ার মাঝখানে আছি, দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই। একটা পানি, এটা শুরু হয়েছিল আশুরবাণীপাল থেকে। এটা হচ্ছে নিনেভে শহরের একটা অনেক বিসির কথা। তো ওই একটা পানির ফোঁটা আশুরবাণীপালের মাথায় পড়লো। সেই পানির গল্পটা টেমসে গেল, টেমস থেকে গেল টাইগ্রিসের পাশে। সো এই যে একটা লেয়ার এবং একটা মানে পানিটাকে যদি একটা স্পিরিট ধরি, এটা কিন্তু কাল অতিক্রম করে যাচ্ছে এবং এটা রূপ পরিবর্তন হচ্ছে, বাট ইটস দেয়ার। সো আমার কাছে মনে হয় যে মানে অ্যাটলিস্ট আমি আনলার্ন করি না। যেমন বুয়েটে একটা সময় যেটা শিখেছি, আমি বলবো না ওটা ভুল ছিল, ওইটা ওই সময়কার জন্য হয়তো ওটাই ছিল, আমি ওভাবে শিখেছি। এবং ওই লার্নিংটা আমি এখন কালের পরিবর্তে মানে আমি আমার যে আরও এক্সপিরিয়েন্সেস, আমি যা দেখলাম আমার লাইফ, সব মিলাই এটা ডিপ ইনসাইড ইটস দেয়ার। এবং এটার সাথে কিন্তু আরও লেয়ার অ্যাড হচ্ছে।
বুয়েটে আমরা যেমন স্পেশালি আমি ওই সময় জাহাদিদ, তারপরে হয়তো রেনজো পিয়ানো, থম মায়ান, এদের কাজ খুব দেখতাম। দেন পাশ করার পরপরই না, এটা পাশ করার পর না, পাশ করার পরে তো স্পেনে গেলাম। এটাও একটা, যেমন মানে স্পেনটা আমি কেন সিলেক্ট করলাম, ইট ওয়াজ লাইক এটা এমন না যে আমি একটা জায়গায় স্কলারশিপ পাবো সেখানে পড়তে যাব, ওইভাবে চিন্তা করি নাই। আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা শহরে কিছুদিন থাকবো, যেই শহরে আমি হাঁটতে হাঁটতেই অনেক কিছু দেখবো, হাঁটতে হাঁটতেই ঘুরে বেড়াবো, হাঁটতে হাঁটতেই দেখবো। এবং মানে পড়তে যাওয়া নিয়ে আমি আলাপ করতে গিয়েছিলাম আমার মেন্টরের সাথে, রিয়াদ স্যার। তো রিয়াদ স্যার কো- কোথায় যেতে পারি এসব বলতে বলতে হঠাৎ একটা লাইন বলেছে যে আর স্পেনে মানুষরা যা করে ওইটা মাঠে ফেলে রাখলে ওইটাই সুন্দর। তো ওই লাইনটা আমাকে হিট করেছে। সো তাহলে এটা কি, মানে একটা কাজ করলে ওটাই ভালো কেন হয় একটা জায়গায়, তাহলে আমি ওখানে একটু দেখি তো কোথায় যাওয়া যায়। সো এইভাবে করে আমার এক্সপ্লোরেশনটা অলওয়েজ এইভাবে করেই আসছে, যে একটা জায়গা সার্চ করা, যে কোথায় গিয়ে আমি কিছু একটা দেখতে পারি, শিখতে পারি। সো আমার কাছে মনে হয় আমি একটা স্পঞ্জের মতো, মানে আই এম অলওয়েজ রিসিভিং। এরপর আসার পরে যখন আবার গ্লেন মার্কাট মাস্টার ক্লাসে স্যার আমাকে রিকমেন্ড করলেন, রিয়াদ স্যার, তো তখন আমি স্যারকে বুয়েটে, ওনাকে তো পাওয়া যায় না, তো অনেক কষ্ট করে বুয়েটে গিয়ে গাড়িতে উঠে যাচ্ছে, তো আমি জাস্ট বললাম যে আপনি কেন আমাকে ওখানে যেতে বলতেছেন, আমি তো কখনো ওইভাবে আসলে গ্লেনের কাজ ফলো করি নাই। তো তখনও আসলে আমি ওভাবে দেখতাম যে আচ্ছা এর কাজ দেখে এর কাজটা শিখবো। তো স্যার বলছে যে ইউ জাস্ট গো অ্যান্ড লার্ন, এটা তুমি কার কাজ দেখো, তোমার কাজ কি স্টাইলের, ফরগেট অ্যাবাউট ইট, ইউ গো অ্যান্ড লার্ন ফ্রম দেম, ফ্রম দ্য পিপল, জাস্ট ইউ লার্ন। হ্যাঁ, তো এইটাই মানে এই যে স্পেনে এক ধরনের পড়া পড়েছি, ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড আর্কিটেকচার অফ ক্যাটালোনিয়া, ইট ওয়াজ অল অ্যাবাউট ডিজিটাল টেকটনিক্স। অলসো আমাদের যে টিউটার ছিল সে সাইট স্পেসিফিক ডিজিটাল টেকটনিক্স নিয়ে কাজ করতো। দেন গ্লেন মার্কাটের ওখানে 2 সপ্তাহের জন্য কমপ্লিটলি কোনো ডিভাইস ইউজ করা নিষেধ ছিল, নো ফোন, নো ল্যাপটপ, নো কম্পিউটার। সো সিমিংলি ভেরি ডিফারেন্ট দুইটা ঘরানা, বাট দুইটা ঘরানাই তো আমার মধ্যে আসলে এমবেডেড। সো আমি মনে করি আমার কাজে আসলে আমি কখনো ওই যে বেঁধে দেই না যে এই কাজটা এরকম হবে ওরকম হবে, কাজটা আসলে ওই জায়গায় ওই স্পেসিফিক টাইমে ওই মানুষগুলা এবং একেবারে ইমিডিয়েট সাইটের যে ফোর্সেস আছে, আহ, এবং লোকালিটি, ক্লাইমেট, কনটেক্সট, এই জিনিসগুলা থেকে কাজগুলা ইভলভ করে। তো এইভাবে আমি দেখি আমার কাজটা। আর আরেকটা হচ্ছে যে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ফিল্ম মেকার হলে ঋত্বিক ঘটকের মতো ধারটার করতে হতো, কারণ আমার কাজগুলা ওরকম, মানে ইটস নট ভেরি, আমি বলবো যে খুব সাস্টেনেবল প্র্যাকটিসের দিকে যেতে পারি না ইন টার্মস অফ ক্লায়েন্ট ডিলিং। মানে প্র্যাকটিস বলতে যে যেটা নিয়ে সামিন কথা বলছিল, টাইম, দেন মানি, ইকোনমি এটসেট্রা, অনেক বেশি আমার ওই কাজটা যখন মনে হয় করতে থাকি। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমার পার্টনাররা, মানে পার্টনারশিপের কথা, মানে আমি একটু স্বার্থপরের মতোই ওদের উপর ডিপেন্ডেন্ট। এই 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 যে পার্টনারশিপের সাথে কিভাবে করে কাজ করা, আমার কাছে মনে হয় যে যতটুকুই খুব স্লো কাজ, একটা দুইটা কাজ যেটুকু করেছি এটার পিছনে এই এই বড় একটা অফিস চালানো, কাজটা ঠিক মতো ঠিক টাইমে সাইটে যাচ্ছে কি না, ক্লায়েন্ট পেমেন্ট করলো কি না, এই ইস্যুগুলো অনেক সময় আমি মাথায় আসলে নেই না। নিতে পারলে ভালো হতো, বাট আমি এই জিনিসটাতে ভালো না। আর এছাড়া আমার আরেকটা দিক আছে, আমি পড়াই, তো ওটাও ইটস এ টাফ সিরিয়াস জব। ব্র্যাকে পড়ানো ইজ আরও ডিফিকাল্ট, বিকজ আমাদের অনেক রুলস রেগুলেশনস অ্যান্ড অলসো ভেরি স্টুডেন্ট সেন্ট্রিক, স্টুডেন্টদের অনেক সময় দিই আমরা। তো ওইটার সাথে সাথে প্র্যাকটিসটা, তো প্র্যাকটিসটাকে আমি আসলে ওইভাবেই দেখি যে ইটস ভেরি স্পেশাল টু মি, ভেরি একটা প্যাশনের জায়গা। এবং কাজটাকে আমি আস্তে আস্তে আমার নিজের কাজগুলোকে একটু লিমিট করে নিয়ে আসছি, যে যেই কাজগুলো আমার মনে টানে
মোস্টলি পাবলিক স্পেসেস। আমি আমার 5th ইয়ারের থিসিসও ছিল পাবলিক রিয়েলম নিয়ে। সো পাবলিক স্পেসগুলো নিয়েই আমি কাজ করতে চাই। কাজ লিমিট করে ফেলেছি এবং ওই কাজগুলোতেই সময় দিয়ে কাজ করি এবং চেষ্টা করি যে যত বেশি ইন্টারেস্টিং ক্রাফটম্যানশিপ নিয়ে কাজ করা, ক্রাফট বা আর্টের প্রতি যে আমার যে এটাকে আমি বলবো ইননেট যে যে কানেকশন or intuitive যে কানেকশন, ইটস ফ্রম মাই ফাদার। যেহেতু উনি আর্টিস্ট ছিলেন, ছোটবেলা থেকেই আমার কাজই ছিল বসে বসে প্যাস্টেলের সব রং ফ্লোরে ঘষতাম, তারপরে ওগুলো আবার একসাথে মাখায় ওইটার যে কালারটা হতো, অনেক রকম কালারের মিক্সচার, এটা আমার খুব পছন্দ ছিল। এবং অনেক রকম ফ্যাব্রিক, সিরামিক, ট্যাপেস্ট্রি, এগুলা ইট ওয়াজ লাইক মাই সারাউন্ডিং। সো ক্রাফটের প্রতি একটা ভালোবাসা আছে। সো যে কোনো প্রজেক্টেই দেখা যায় যে এটা সামহাও এটা এমবেডেড হয়ে যায়। তো আর কিছু বাদ গেল? 15 মিনিট হয়ে গেছে। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে প্রজেক্টে আমি আর শুভ্র যখন পাশ করার পর কাজ শুরু করলাম, আমাদের সাথে আরও দুজন আমাদের ক্লাসমেট ছিল, তারেক আর সেতু। ওই সময় শুভ্র আর আমি একটা আলোচনা তখন প্রায়ই হতো যে আচ্ছা আমরা কি কারো কাছে কাজ শিখতে থাকবো কিনা, কারণ আমাদের সারাউন্ডিংয়ে আমাদের একটা তো পিয়ার প্রেশার কাজ করে। আচ্ছা এই এই ভাইয়া কিন্তু ওর কাছে কাজ করতেছে, এর কাছে অনেক কাজ শিখে ফেলতেছে। হ্যাঁ, তো আমাদের ওরকম কোনো এক্স্যাক্ট আমরা কারো অফিসে অনেক দিন ধরে কাজ করি নাই। তো এইটা একটা আমরা কনভারসেশন প্রায় করতাম যে আমরা আসলে কারো অফিসে যদি অনেক বেশি কাজ করি তাইলে আবার ওইটা থেকে বের হওয়া, মানে আমাদের নিজস্ব স্টাইলটা দাঁড় করাতে আমাদের একটু ডিফিকাল্ট হতে পারে। তো আমি জানি না এটা ভুল না খারাপ না কি, বাট আমরা ওরকম মানে অনেক দিন কারো অফিসে আসলে ওভাবে কাজ করি না। ইন্টার্নশিপ যতটুকু করতে হচ্ছে ওরকম করেছি। আমি কিছুদিন ফরচুনেটলি সালাউদ্দিন ভাইয়ের কাছে আসলে কিছুই মানে আমি অত মানে ওনাকে ফ্রুটফুল কোনো কাজ ওনার ওখানে আমি নিজে করতে পারি নাই, বা বাট আমি যেটা করতাম খুব পার্ট টাইম বেসিসে ওনার অফিসে গিয়ে বসতাম এবং উনি আমাকে একটা ছোট ডকুমেন্টেশনের কাজ দিয়েছিলেন, ছোট্ট একটা বই, আর একটা দুইটা মডেল বানিয়েছিলাম। তো এইটা আমার কাছে একটা মানে ওই যে আমি খুঁজে খুঁজে আবার হচ্ছে খুবই আর্টিস্টিক মাইন্ড, খুব প্যাশনেটলি আর্কিটেকচারকে দেখে এরকম একজনের কাছেই খুঁজে খুঁজে গেলাম। এবং যতটুক সময় দিয়েছি আমি মনে করি অনেক কিছু শিখেছি। তো সালাউদ্দিন ভাইয়ের একটা কথা আমার মনে আছে, এটা নেরি অ্যান্ড হু একবার আসলো ঢাকায়। তো ওদের একটা লেকচার ছিল হচ্ছে ছায়ানটে, এটা খুব সম্ভবত 2014-15 এরকম সময়। তো ওদের লেকচারটা দেখে বের হয়ে ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং, মানে এরকম কাজ এরকম প্রেজেন্টেশন ওই সময় ইট ওয়াজ সামথিং। তো বের হয়েই সালাউদ্দিন ভাই আমাকে বলল, দেখেছেন কাজের কিভাবে ডকুমেন্টেশন করতে হয়। তো ঠিক ওই টাইমেই হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান চত্বর শেষ হলো। তো দেন ওনার এই কথাটা আমাকে স্ট্রাইক করলো যে আমরা কাজ করি বাট আমাদের এই লেভেলের তো ডকুমেন্টেশন নাই, আমরা তো এইভাবে কখনো মুভি বানাই নাই, আর্কিটেকচারের মুভি। তো এটা 2015, ওই সময় আমাদের আসলে আমাদের দেশে আমার মনে হয় না খুব বেশি ওরকম ডকুমেন্টারি বাংলাদেশ থেকে হয়েছে। তো দেন আই কানেক্টেড উইথ নাজমুল নাইম। নাইম তখন একটু একটু ফিল্মের সাথে রিলেটেড। তো ও আমাকে খবর দিল যে আয়নাবাজির একজন ড্রোন চালক, তখন মাত্র আয়নাবাজিতে হচ্ছে ড্রোন প্রথম আসলো এবং সবাই ওইটা নিয়ে খুব ফ্যাসিনেটেড। তো ওই ড্রোন চালককে নিয়ে এসে আমরা ওই সোশ্যাল সায়েন্সের ইয়েটা করলাম, নাজমুল নাইম হেল্প করলো, ওই বেসিক্যালি ডিরেকশনটা দিয়েছে। তো এই এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এই যে ডকুমেন্টেশন অফ দ্য ওয়ার্ক প্রসেস, এইখানে আমাদের অনেক করার আছে এবং আলটিমেটলি এখন আস্তে আস্তে এই যে রেজওয়ান বা আসিফ, মারুফ, আমাদের কে ফিরে আসলো যে সজল, সো এখন আমাদের এই জায়গাটাও অনেক স্ট্রং, মানে এক্সেলেন্ট কোয়ালিটি ফটোগ্রাফ। কারণ এর আগে আমরা কিন্তু অনেক সময় গ্লোবাল স্কেলে আমরা ফটোগ্রাফিতে ধরা খেয়ে যেতাম যে আমার প্রজেক্ট হয়তো ভালো ভালো স্কেলের ফটোগ্রাফি নাই, ভালো একটা ডকুমেন্টেশন নাই। তো
তো এই দিক থেকেও আমাদের কিন্তু আমি মনে করি যে এখানে একটা মানে খুব সুন্দর একটা স্যাচুরেশন আছে, যেটাকে আমরা মনে করি যে অনেক দূর নিয়ে যাওয়া যায়। তো আমি শেষ করছি, থ্যাংক ইউ। ধন্যবাদ মেঘনা আপু, সুন্দর করে বলেছেন। তো এই মুহূর্তে আমি হাসান ভাইকে অনুরোধ করব একটু বলার জন্য। হাসান ভাই, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। রাজনদের কিউবিন সাইডকে আগে ধন্যবাদ দেই যে এই ধরনের একটা আয়োজন করার জন্য। আহ, কাজ হয়তো অনেকেই করছি আমরা, কিন্তু কাজগুলিকে যে এত সুন্দর করে গুছানো এবং গুছিয়ে আবার প্রেজেন্ট করা আমরা সবাই এসে দেখছি। আসলে আরও এক্সিবিশনটা আমি ওদেরকে বলবো যে অফিসের, যদিও ওদের অফিস স্পেসটা কনভার্ট করে মনে হয় তোমরা এক্সিবিশনটা করছো, তাই তো? তো তারপরেও যদি এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো, সো দ্যাট আমরা তো অ্যাক্সেসেবল, যে কোনো সময় আসতে পারবো, এসে একটু দেখতেও চাই আর একটু স্টাডি করতে চাই। আজকে যেভাবে দেখেছি এটা একদমই চোখের দেখা। আর একটু ডেপথে যদি আমরা প্ল্যান দেখতে পারি, একটু যদি ডিসকাশনও করতে পারি প্রজেক্টগুলি নিয়ে পার্টিকুলার, এটা 1-to-1 হলেও হবে, পরবর্তীতে এসে যদি একটু ডিসকাশন করতে পারি তাহলে অনেক কিছু শেখার আছে। আর একটা জিনিস কমেন্টস করে দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে ওদের কাছে কিছু একটা আছে, মানে একটা জাদু টাদু জানে আর কি। মানে দ্য ওয়ে ওরা যেইভাবে কাজ করেছে, বেশি দিন না, আমরা পাশ করেছি তারপরে ওরা এসেছে, মানে 16 বছরে যেই পরিমাণ কাজ, এবং প্রত্যেকটা কাজই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওদের একটা আলাদা চিন্তা আছে। এবং টাইপোলজি যদি বলি, আমরা যেরকম অনেক সময় দেখি যে একটা কাজ আমরা একটা আর্কিটেক্টের কাজ করতে করতে স্টেরাইলড হয়ে যাই, আমাদের একটা পার্সোনালিটি তৈরি হয়ে যায় এবং আমরা ওই পার্সোনালিটিতে এতটাই অভ্যস্ত হয়ে যাই যে ওখান থেকে আর বের হতে পারি না। আনলার্ন করাটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই পজিটিভ, যে ওদের প্রত্যেকটা কাজ কিন্তু ইউনিক। আমি মানে আজকের দেখায় এইভাবে কমেন্ট করা কঠিন, একটু দেখে করলে হয়তো ভালো। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে ডাইভার্সিটি আছে ওদের কাজগুলির মধ্যে, অনেক ডাইভার্সিটি আছে, এবং প্রত্যেকটা কাজকে ওরা আলাদা করেই হয়তো চিন্তা করছে। মানে একটা কাজের গ্রামারটাকে নিয়ে যে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এরকম না। তারপরে হয়তো আর স্টাডি করলে হয়তো, আমি আর্কিটেক্ট ক্রিটিক না, সো আমার বলাটা অত ভালো হয়তো হবে না, আর আমি ভার্বালি একটু ডিজেবল, আমি ভালোভাবে কথা বলতে পারি না। যাই হোক, আজকে যেহেতু প্রেজেন্ট ওনাদেরকে 15 মিনিট ছিল, ওনারা একটু কম সময় নিয়েছে, তো একটু বোধহয় সময় পাবো আমি, তো ওই সময়টা আমি তো ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো আমার জন্য সুবিধা হয় যে আমি যদি আমার কাজ এভাবে বলাও ঠিক হবে না, আমার কাজগুলিকে আমি আসলে একটু প্রসেস ওরিয়েন্টেড কাজ হিসেবে দেখি। এবং সামটাইমস আমার কাছে এই প্রশ্নটা আমি নিজেকে করেছিলাম এক সময়, যে এই গ্রামের যে ঘরটা আমরা দেখি, যে এই ঘরটা তৈরি হচ্ছে এত হাত বাই এত হাত ঘর, ওই ঘরের আর্কিটেক্টকে আমি খুঁজে পাই না। আমার কাছে মনে হয় তাহলে কে, মানে, এবং ওই আর্কিটেক্টকে আমরা কি খুঁজতেছি বা খুঁজতেছি না, তো মানে ওই সিগনেচারটা কার, ওই সিগনেচারটা তো আমি খুঁজছি না, আমি ঘরটাই খুঁজছি। সো আমি একটা কাজ করব এবং আমি যদি নাই হয়ে যেতে পারি তাহলে সেটা অ্যাচিভড। এবং ওই কাজটা দেখে যদি কেউ না বুঝতে পারে যে এটা আমার কাজ, তাহলে মনে হয় আমি সফল হব। এবং এটা খুব কঠিন কাজ, সামহাও একটা সিগনেচার দিয়ে ফেলি। তো এই যে লার্নিং আর আনলার্নিং শব্দটার সাথে একটু আগে ইমরান ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এটা কঠিন। লার্নিং আনলার্নিং অনেকটা সত্য আর মিথ্যার মতো, এটাকে একটা থেকে আরেকটা ফেলে দেওয়া যাবে না। এটা জীবনের শেষ পর্যন্ত, আমি শেষ দিন যেদিন মারা যাবো সেদিনও হইতে পারে যে পুরোটাই কি ভুল ছিল, আর না ঠিকই ছিল মনে হয়, আর না ভুল ছিল মনে হয়। তো এই যে লার্নিং আনলার্নিং আমার মনে হয় যে একটা প্রসেসের পার্ট। আমরা এই যেই প্রসেসে কাজ করছে, আমি যে প্রসেসে কাজ করছি এটা আমার পার্সোনাল একটা প্রসেস, ওরা যে প্রসেসে কাজ করছে ওদের একটা পার্সোনালিটি আছে। তো আমরা যদি এই আয়োজনটাকে আমি খুবই মানে আমি বলবো অ্যাপ্রিসিয়েট করছি, যে এই স্টুডিও বেস যারা যারা আমরা এফোর্ড করতে পারি, এটা একটা এফোর্টেবিলিটিরও ব্যাপার, ওরা পেরেছে। আমি চাই যে এইটা আরও কয়েকজন করুক, যাতে আমরা একটু এক্সচেঞ্জ প্রোগ্রামও যেতে পারি। আমরা ওর স্টুডিওতে আসলাম, আমি আরেকজনের স্টুডিওতে গেলাম, সো দিস ইজ হাউ উই ক্যান লার্ন ফ্রম ইচ আদার। এবং এই লেকচার সিরিজগুলি আজকে যেভাবে আমরা কথা বলছি, এইভাবে একটু যদি একটু ফর্মাল করে যদি একটা লেকচার সিরিজও করা যায়, এবং এটা এখন না হতে পারে, 1-2 মাস পরেও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, কারণ এগুলি আর্কিটেক্টদের মেমোরি অনেক শার্প, আমরা অনেকগুলি মাথায় নিয়েও কথা বলতে পারি। এবং সোফার আমরা এই তিনজন যে কথা বললাম, আমরা অনেক কিছু মাথায় নিয়ে কথা বলছি এবং আমরা কিন্তু কানেক্টও করতে পারছি। সো আমার মনে হয় যে আমরা এই
লেকচার সিরিজগুলো যদি চালু করতে পারি তাহলে, এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম স্টুডিও টু স্টুডিও আমরা একজন আরেকজনের সাথে যদি কথা বলতে পারি, আমার মনে হয় সেখান থেকেও শেখার আছে। আর আজকে যদি আমাকে যদি আমি একটু অনুমতি চাইবো যে আমি কি আমার একদমই মানে আমার কাজের প্রসেসের পার্ট কয়েকটা কাজ একটু দেখিয়ে যদি একটু কথা বলতে পারতাম, আমার মনে হয় যে একটা সুযোগ, এই যে আমি আর্কিটেক্টদেরকে একটু কাজ নিজে দেখাতে পারলেও ভালোই লাগে, খারাপ লাগবে না। তো একটু সুযোগ পাওয়া যাবে, আমি দেখাতে পারবো? ঠিক আছে, আমি একটু এখানে যাব। আমার কাজটা আর্কিটেকচার কিনা সেটা ক্রিটিক বলবে, আর্কিটেক্টর বলবে, যারা যারা আছে তারা যদি বলে ভালো হয়েছে তাহলে ভালো লাগে, আর না ভালো লাগলে কিছু ডাজন্ট ম্যাটার, আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে আছি। নেক্সট যাই। আমি যে প্যালেটটা এখানে দেখাচ্ছি, প্যালেটটা নানান রকম কাজ আছে, বিল্ডিং ফর্ম, মানে বোল্ড বিল্ডিং, লাইট বিল্ডিং, ফ্র্যাজাইল বিল্ডিং। সো আমার কাছে মনে হয় যে এটা এক সাইড কনটেক্সট ইকোনমির সাথে রিলেটেড একটা পার্ট। আমি আগেও বলেছি যে আমি পার্সোনাল কোনো দিক পছন্দ করি না, যে আমি স্টুডেন্ট লাইফে তো আমরা দেখেছি যে হ্যাঁ ইয়ে বলতেছিলেন, ইমরান ভাই বলছিলেন যে ওয়ারেস স্যার একবার যখন বললো যে আন্দোর কাজ দেখেন, তা আন্দোর দেখলাম, লুই কানের কাজ দেখছি, লুই কানের যেই কাজটা আমাদের শহরে করে দিয়ে গেছে সেই কাজটা দেখে বড় হয়েছি। সো আমি যখন কাজে যাচ্ছি তখন আমি কি লুই কানকে ফলো করব? এই যে ফলো করাটা, এটার মধ্যেও আমার প্রশ্ন আছে যে আমি কেন ফলো করবো? আমি তো জন্মেছি এখানে, আমি লুই কান আসছে ওইখান থেকে, আর লুই কানের কাজকে আমি ক্রিটিসিজম করছি না, আমার বেস্ট কাজ লুই কানের সংশোধন। কিন্তু আমি যখন কাজে যাচ্ছি আই ট্রাই টু ফাইন্ড মাই সেলফ, এবং এই সার্চে আমি কি খুঁজে পাচ্ছি সেটা মানে ক্রিটিক্যালি দেখতে পারেন আপনারা সবাই। নেক্সট যাই। এইটা আলোচনার কিছু নাই যে আমরা আসলে টপিকে তো বড় হয়েছি, টপিক সম্বন্ধে আমরা সবাই মোটামুটি জানি। নেক্সট, বাংলাদেশকে জানার কোনো মানে চেষ্টাই আমাদের ফ্যাকাল্টিতে করানো হয়নি। আমি ফ্যাকাল্টিকে দোষ দিচ্ছি না, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে এটা ছিল না। কিন্তু আমি তো এই দেশের সন্তান, তো এই দেশকে বুঝতে পারলে, এটা যেমন এই প্রশ্নগুলি নিয়ে মঙ্গলবারের সভা শুরু হয়েছিল। আমরা সাইফুল হককে গিয়ে প্রশ্ন করলাম যে আমি এটা একটা ক্রাইসিস থেকেই বলছি যে আমি একটা বিল্ডিং ডিজাইন করে ফ্যাসাড ডিজাইন করছি। তো আমার মনে হলো যে আচ্ছা ফ্যাসাড ডিজাইন এটা আবার কি জিনিস, আচ্ছা আচ্ছা করতে হচ্ছে কম্পোজিশন, আমরা শিখেছি যে কম্পোজিশন করে ফ্যাসাড ডিজাইন করতে হয়। তো এটা তো প্রসেস, মানে কোশ্চেন করলাম যে এটা কি প্রসেস। তো সাইফুল হককে গিয়ে প্রশ্ন করলাম, নাজ ভাইকে গিয়ে প্রশ্ন করলাম, সালাউদ্দিন ভাইকে গিয়ে প্রশ্ন করলাম। তো বলে যে বোধ যদি তৈরি হয় সেখান থেকে কিন্তু অটোমেটিক একটা সলিউশন আসবে। তো বোধের জায়গায় বোধ তৈরি হবে কিভাবে? বললো যে আসো আমাদের চেতনার মতো একটা মঙ্গলবারের সভা শুরু করি, আমরা একটা লেকচার সিরিজ শুরু করি, সেখান থেকে আমাদের জানা, মানে আর্কিটেকচারে ডাইরেক্ট প্রশ্ন না করে ওইটার উত্তর এভাবে পাওয়া যাবে না, আসলে আমাদের এই দেশটা সম্বন্ধে জানতে হবে। তো আমরা প্রায় 600 লেকচার অ্যারেঞ্জ করেছিলাম মঙ্গলবারের সভায়, আমার যতদূর মনে পড়ে 600, এবং আমি প্রায় সবগুলোই শুনেছি। আর্কিটেকচার নিয়ে যদি বলি, তার 20% লেকচার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর্কিটেকচারটা নিয়ে। তার মানে নদী নিয়ে যিনি বলতে আসলেন, তিনি যেইভাবে নদীকে ব্যাখ্যা করলেন, আমার কিন্তু নদী, আমি এই দেশের সন্তান, নদী পার হয়ে, আমি সিরাজগঞ্জের ছেলে, নদী পার হয়ে এখানে আসছি, কিন্তু কখনো নদীকে নিয়ে প্রশ্ন করি নাই। হ্যাঁ, ঢাকায় আসছি, পড়তে আসছি, কিন্তু নদীতে নৌকা নিয়ে যাচ্ছি, কিন্তু নদী কি এটা জানার ওই দিন উইন্ডোটা খুললো। আবার ফিল্ম নিয়ে একজন যেদিন লেকচার দিলেন, সেদিন কিন্তু একটা ফিল্ম নিয়ে একটা উইন্ডো ওপেন হলো। দেয়ার আর মেনি উইন্ডোজ। আমার মনে হয় যে ওই উইন্ডোগুলি খুব দরকার আমাদের, ওই উইন্ডোগুলি দিয়ে দেখা, ওই উইন্ডোগুলি আর্কিটেক্ট, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা তো মানে পারলে হবে, না পারলে নাও হতে পারে, না হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আমার হচ্ছে যে ওই উইন্ডোগুলি আমরা যদি খুঁজতে থাকি। তো এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য যে আমরা ধরেন এত মানে ব্লেসড যে বাংলাদেশ হিমালয় এবং এই যে সমুদ্র, মানে এত কাছাকাছি একটা জায়গায়, এবং এইটার সেডিমেন্টেড হয়ে এই দেশটা তৈরি হয়েছে। তার মানে এই দেশের মধ্যে যে পার্মানেন্সি নাই, এই যে পার্মানেন্সি নাই, রক নাই, ব্লক নাই, মানে বিল্ডিং ম্যাটেরিয়াল নাই। সো আমি আর্কিটেকচার যে চিন্তা করবো, আমার বিল্ডিং ম্যাটেরিয়াল, আমি কিন্তু আর্কিটেকচার নিয়ে কথা বলতেছি না, আমি আবার বলতেছি যে আমি এই দেশটাকে নিয়ে বোঝার চেষ্টা করছি। এই যে তার মানে এই দেশে পার্মানেন্ট স্ট্রাকচার জমিদার বাড়িগুলো হয়েছে, ইম্পোর্টেড জমিদার বাড়িগুলির আর্কিটেক্টরা গ্রিক থেকে আসছেন বা ইউরোপ থেকে আসছেন, এসে বাড়িগুলি তৈরি করে দিয়ে গেছেন। সো আমার দেশের আর্কিটেকচার এত ফ্র্যাজাইল কেন? আমার দেশের আর্কিটেকচার ফ্র্যাজাইলই হবে, কারণ আমার মাটি তো ফ্র্যাজাইল।
সো এটাকে সেলিব্রেট করা যায় না, এটাকে সেলিব্রেট কেন করবো না? আমার দেশের এমন একটা আর্কিটেকচার বানাতে হবে কি এরকম যে এটা 500 বছর টিকে থাকবে, হয়তো নাও হতে পারে। সো এই যে ভালোবাসা, আমি বলছি এই ভালোবাসাটা কিন্তু আমরা একটা আলোচনার মাধ্যমেই পেয়েছি, এবং সেলিব্রেশন করা, এই যে গ্রামের বাড়িটাও যে সুন্দর, গ্রামের যে একটা কুড়ে ঘর, এটাও তো একটা এটা যে সুন্দর, এটা কেউ তো আমাকে বলে নাই, এবং আমাকে আমাদের ফ্যাকাল্টিতে পড়ানোর সময়ও কখনো বলা হয় নাই যে বেঙ্গল হিস্ট্রিটা এভাবে পড়ো, এই যে এই বাড়িটা যে ভেঙে যায়, এই বাড়িটা এত হাত পর পর তৈরি হচ্ছে, এইভাবে তৈরি হচ্ছে। রিজভি কাজ করছে এটা নিয়ে, আমি হয়তো শহরের আর্কিটেক্ট হয়ে গেছি, পারছি না, কিন্তু আমার মন পড়ে থাকে কিন্তু যে আমি যদি রিজভির মতো গ্রামে গ্রামে কাজ করতে পারতাম খুব ভালো হতো। নেক্সট, নদী নিয়ে আর না বলি, যে এই যে আগের স্লাইডে যাই, বাংলাদেশে 70% জায়গা প্রায় 6 মাসের মতো পানির নিচে থাকে। তার মানে মাটি এবং পানি, এই যে সম্পর্কটা, মাটি আর পানির মানে ল্যান্ডস্কেপ বললে তো ভুল হবে, মানে ল্যান্ড অ্যান্ড ওয়াটারস্কেপ। আমার বাড়ি ভাষার কথা, সেখানে এটা নিয়ে আমার বইতে একটা গবেষণাও হয়নি, যে আমার দেশের বা আর্কিটেকচার ফ্যাকাল্টিতেও আমাকে এভাবে পড়ানো হয়নি যে তুমি যে লুই কান স্টাডি করবা, ডেফিনেটলি লুই কান স্টাডি করবা, তো যাও গ্রামে গিয়ে এমন একটা বাড়ি বানাও যেটা ভাসে, এটাই তো তোমার হওয়া উচিত, কারণ নদীতে ভেসে যাচ্ছে সব কিছু। নৌকার উপর স্কুল, সেটাকে নিয়ে আমরা এখন পর্যন্ত কেউ সেলিব্রেট করি না। ওই ভাইটার নাম ইয়া কি আছে এখানে, ভাস্কর ভাই আছেন এখানে? ভাস্কর ভাইদের ব্যাচের একজন এই কিন্তু ফরদ ভাই তো আছে, রেজন ভাই। তো রেজন ভাইকে নিয়ে আমার ফ্যাকাল্টিতে কোনোদিন ডিসকাশন হয়নি, একদিনও ওনাকে আমরা ডাকি নাই, ডেকে ডিসকাশন করি নাই, কিন্তু ওনাকে ডেকে ডিসকাস করা উচিত ছিল যে আপনি কিভাবে ভাসমান একটা স্কুল করলেন। এইটাই তো আমার স্কুলের মডেল হওয়া উচিত ছিল, বাড়ি হওয়া উচিত ছিল নৌকার উপরে। তো এইটা না বাংলাদেশ হতো। আমরা রাজন, আজকে তোমরা যে আর্কিটেকচার করছো এগুলি নিয়ে কথা বলছি না, কিন্তু মানে মানে ব্যাপারটা এরকম না, আমরা ডেফিনেটলি কাজ করব, কিন্তু আমি বলছি যে আমরা বাংলাদেশকে খোঁজার চেষ্টা করছি কিনা, বা সেই চেষ্টাটা থাকছে কিনা আমাদের মধ্যে। নেক্সট, ভেঙে যাচ্ছে এখন, ভেঙে যাবে, বাংলাদেশের জায়গায় এরকম, কিন্তু এর মধ্যেই আমরা কিভাবে থাকতে পারি, সেলিব্রেশন, এটাকেও সেলিব্রেট করতে পারি। দুঃখ, এটা নিয়ে গল্প হয়েছে, এটা নিয়ে, এইটা যদি আজকে না থাকতো তাহলে বাংলাদেশের সাহিত্য আজকে এরকম নাও হতে পারতো। যদি খুব সুন্দর হতো তাহলে সাহিত্য হয়তো এরকম হতো না। নেক্সট, এইটা আমার খুব পছন্দের একটা ছবি, যে এই লোকটার যে ওজন, সেই ওজন দিয়ে সে তার 4-5 গুণ বেশি ওয়েট সে লিফট করতে পারে। তার মানে এটা একটা মেকানিক্যাল থিং, আমার বুয়েটে বানানো না। গ্রামের মানুষ জানে যে এর কত ওয়েট দিয়ে সেই কতটুকু মাছ তুলতে পারবে। তো এটা একটা মেকানিক, এটার আর্কিটেকচারও আমার কাছে মেকানিক্যাল থিং প্লাস আর্কিটেকচার বোথ। নেক্সট, আমাদের বাংলাদেশের যে ল্যান্ডস্কেপ, এটা মন্ডিয়ানের থেকে কম না। নেক্সট, নেক্সট, মন্ডিয়ান। নেক্সট, সেটেলমেন্ট নিয়ে আমার একটা আরবান ডিজাইনে আমরা পড়াশোনা করছি। আরবান ডিজাইনে আমাদের বাংলাদেশের কারিকুলামেও আমার মনে হয় যে অন্যভাবে আরবান ডিজাইনটা পড়ানো, মানে আমি আরবান ডিজাইনের স্টুডেন্ট না, আরবান ডিজাইন সম্বন্ধে পড়িও নাই, কিন্তু আরবান ডিজাইন, এই যে শহর তৈরি হচ্ছে যেভাবে, এইটা তো ওয়েস্টার্নাইজড, মানে রাস্তা হবে, ঘাট হবে, এটা হবে, সেটা হবে, ব্রিজ হবে, মনোরেল হবে, এই যে ধারণা, আমার বাংলাদেশের গ্রাম কিভাবে তৈরি হচ্ছে দেখেন, ওরা কত ইন্টেলিজেন্ট, ধান ক্ষেত নষ্ট না করে কিন্তু একটা জায়গায় বাড়িঘর করছে, এই যে একটা জায়গায় থাকছে, এবং নদী কেন্দ্রিক কিন্তু, এবং সবাই তার মাটি উঁচু করে একটা ভিটা তৈরি করে একটা জায়গায় থাকছে, আর বাকি জায়গাগুলি কিন্তু আনটাচ রাখছে। এই আমি বলছি যে এই যে নদী কেন্দ্রিক যে শহর তৈরি হইতে পারে, এভাবেও কি আমরা শহর নিয়ে কখনো চিন্তা করি নাই, কিন্তু আমরা শহর তৈরি করছি, আমাদের একটা আমাদের প্যাটার্নটাও কিন্তু একটু বাইরের, আমার ধারণা, আমি জানি না, ক্রিটিক্যালি আলোচনা করা যেতে পারে যে এই ধারণাটাও কি ইম্পোর্টেড কিনা, যে শহর আমরা যেভাবে তৈরি করছি এ না করে আমরা আমাদের গ্রাম কিভাবে তৈরি হয় সেখান থেকে শিখে কিন্তু আমরা আমাদের একটা শহর তৈরি করতে পারতাম। যেমন ঢাকা মধ্যে খাল ছিল প্রায় মনে হয় 30টা না 35টা মনে হয় খাল ছিল, তো আমরা খালগুলিকে রেখে যদি ওয়েস্টার্নাইজ যে শহর সেটাকে ইম্পোর্ট না করে যদি আমরা যদি আমাদের রুটের ওই শহর তৈরি হওয়ার বা গ্রাম তৈরি হওয়ার ধারণাকে পিক করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আমরা খুব সুন্দর এক্সাম্পল তৈরি করতে পারতাম যে শহর এরকম হতে পারে। ওরা এসে শিখে যেত যে ও এরকম শহরও হতে পারে। তো এই যে আমরা কিন্তু ওই দিকে না তাকে এইদিকে তাকাতে পারি। আমি বারবার বলছি যে লুক লুক টু আওয়ার সেলফ, আমাদের যা যা আছে সেটার দিকে আমরা তাকাতে পারি। নেক্সট,
ফ্রাজাইল নিয়ে যেটা বলছিলাম যে আমাদের এই যে এই যে মানে ফিলসফি অফ দ্য হাউস, মানে এই যে চালটা যা গ্রাম ভেঙে যাচ্ছে, চালটাকে সে নিয়ে চলে যেতে পারছে, এটা তো হাইলি একটা মানে আমি বলবো মানে এই যে এটাকে কি বলা যায়, ধরেন যে এই যে বাড়িটাকেই মুভ করে নিয়ে যাচ্ছে। তো আমরা যখন ইউরোপে একটা বাড়ি দেখেছি, ওরা একটা বাড়ি মেকানিক্যালি সরিয়ে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা যেভাবে দেখি তার থেকে আমাদের শহরের এই যে ডিসমেন্টাল করে ফেলতে পারছে, ফ্যাসাদগুলি খুলে ফেলতে পারছে। আমরা যদি দোহারের দিকে যাই বা আরও বাংলাদেশে অনেকগুলি জায়গায় দেখবো আমরা যে ডিসমেন্টাল করে ফেলছে। এবং এটার সাথে একটা ইকোনমির সম্পর্ক আছে, যে সে যদি মানে গ্রামের মানুষ যদি তার অর্থ বা কম থাকে, তখন সে একটা ব্যাম্বু স্টিক দিয়ে হয়তো একটা বেড়া করলো, পয়সা হলো তখন সে টিন দিয়ে বেড়া করলো। এই যে আমি বলবো যে বাড়িটার ইমপার্মানেন্ট, আবার বাড়িটাকে সে তার ইকোনমির সাথে তৈরি করছে, আবার যখন ইকোনমি খারাপ হয়ে যাচ্ছে তখন সে সেলও করে, পার্ট সেল করে দেয়, যে এই ফ্যাসাদটা বিক্রি করে দিল এত টাকা দিয়ে, সেটা দিয়ে 6 মাস চললো, কারণ তার ফসল হয়তো ভালো হয়নি। এই যে আমি বলতেছি যে এই যে ফেনোমেনাগুলি, এই ফেনোমেনাগুলি নিয়ে কিন্তু আমাদের স্টাডি গবেষণা নাই। নেক্সট নেক্সট যাই নেক্সট যাই আমি প্রজেক্টটা আর ব্যাখ্যা করবো না, নেক্সট যাই 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 এইখানে খালি একটা জিনিস বলি, যে আমি যখন একটা ফ্যাক্টরি ডিজাইন করছিলাম, ফ্যাক্টরির ডিজাইন ডিটেলে যাব না, এখানে একটু আনলার্নের বিষয়টা যেটা আসে, যে যেভাবে বিল্ডিং তৈরি হয় বা ফ্যাক্টরি তৈরি হয় সেভাবে তৈরি না করে একটা ঘর কিভাবে তৈরি হয়, আমাদের গ্রামে যেরকম বাঁশ পুঁতে পুঁতে ঘর তৈরি করে, তো আমি ওই রকম করেই একটা ফ্যাক্টরি তৈরি করার চেষ্টা করেছিলাম। ফ্যাক্টরিটা সফল হয়েছে কিনা দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন, সেই ডিসকাশন আজকে যাব না। কিন্তু আমি বলছিলাম যে এই যে পেছনের দিকে তাকানো বা আমাদের যে কালচার যেভাবে সেলিব্রেট হয়েছে সেটাকে আমি ক্যারি করতে পারি কিনা, সেই একটা অ্যাটেম আমি এই প্রজেক্টে নিয়েছিলাম। নেক্সট নেক্সট প্রজেক্টে যাব না, নেক্সট নেক্সট যাও। নেক্সট আমার মনে টেনে যাও। এইবার আসি বেঙ্গল ফাউন্ডেশনের প্রজেক্টটা, বেঙ্গল ফাউন্ডেশনের প্রজেক্টটাই নেক্সট যাও আমি বলছি। নেক্সট নেক্সট বেঙ্গল ফাউন্ডেশনের প্রজেক্টটা ছিল যে এইটা 65-এর দিকে একটা বাড়ি, তো 65 দিকের বাড়িটা আসলে এই বাড়িটা ছিল, এই বাড়িটা এখনও এখানে আছে। এখানে উনি ওনার যিনি উনি থাকতেন, তো উনি ব্যাডমিন্টন খেলতেন এখানে, এই বাড়িটা ছিল। 97-এ লুবা নাহিদ চৌধুরী এই বাড়িটার এই অংশটুকু আর সামনের এই অংশটুকু অ্যাড করে বেঙ্গল গ্যালারি হিসেবে এটা চালু হয়। তো পরবর্তীতে যখন আমি প্রজেক্টটা পাই, তখন আমার একটা মাথায় ছিল যে এই স্পেসের প্রায় 16টার মতো গাছ আছে এখানে, স্পেসের একটা মেমোরি আছে। আমরা আর্কিটেক্টদের প্রথম কাজ হচ্ছে স্পেসের মেমোরিটা ইরেজ করে একটা নতুন বাড়ি বানাই, এবং সেই বাড়িটা কত সুন্দর হয়েছে সেটা সেলিব্রেট করি। আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এটা না করে স্পেস মেমোরিটাকে রেখে দিয়ে যদি একটা বাড়ি করি, সেই বাড়িটা কত সুন্দর হবে অসুন্দর হবে এই ডিসকাশনে আমি যাবই না। মানে ওই বাড়িটা যা ইচ্ছা তাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, স্পেস মেমোরিটাকে আমি রাখতে পারছি কিনা, আমি এই অ্যাটেম্পটা নিব। এবং আমি এই প্রজেক্টে এই চেষ্টাটাই করেছি। এবং বাড়িটার ক্ষেত্রে গিয়ে পার্মানেন্ট হাউস একটা করতে হচ্ছে। তো পার্মানেন্ট হাউস, আমাদের এই কালচারের পার্মানেন্ট হাউস আমার কাছে মনে হচ্ছে যে মাটির বাড়ি পার্মানেন্ট হাউস, মানে বাঁশ বেতের বাড়িগুলি পার্মানেন্ট না। আর যারা পার্মানেন্ট হাউস করতে পারে তারা মাটির বাড়ি তৈরি করে, এবং পার্মানেন্ট হাউসগুলি তৈরি হয়েছে ভালো মাটি মানে আমাদের লাল মাটি যে জায়গাগুলি, এবং সেই জায়গাগুলি কখনো বন্যা হয় না। সো আমার কাছে মনে হচ্ছে যে ওই আইডিয়া থেকে আমি কংক্রিট নিতে পারি, বাট কংক্রিটকে আই ওয়ান্ট টু ইউজ অ্যাজ লাইক মাড, নট ফেয়ার ফেস কংক্রিট। এটা নিয়ে আমার ক্লায়েন্টের সাথে কয়েকবার মানে ডিবেট হয়েছে। ডিবেট মানে সবে তো খুব সুন্দর কংক্রিট করছে, আমাদের কংক্রিট এরকম হচ্ছে কেন? তো আমি বলছি যে আনফেয়ার। উপহার দেয় ওইরকম একটা কিছু। আপনারা এটা নিয়ে ভাবতে পারেন যে এই যে স্ট্রং ফর্মের বাইরে আর কি আছে, যেমন উইক ফর্ম আছে, যেমন আর্কিটেক্ট হাসান কিছু দেখাইলে এই জায়গায় কিছু মানে উইক ফর্ম নিয়ে আপনারা ভাবতে পারেন। আমি অত জানি না, আমি যতটুকু দেখছি সেটুকু দিয়ে বললাম। ধন্যবাদ। এখন আমি যদি একজন she brought the country name Spain, Spaniard হতাম,
এটাকে বাইরে থেকে এইভাবে দেখতাম, তাহলে would I see the context? হাসান কিছুটা আমাদেরকে রিমাইন্ড দিল। ফ্রন্টে আসে নাই বড় করে একটা মনোক্রমে, কেউ কোনো ফ্রন্ট কেউ কেউ যারা চারজন পার্টনার এদের নামটা বড় করে আসে নাই, কালার চেঞ্জ হয়নি, সবই কিন্তু একই স্কিমে কাজ করা। তার মানে এই যে আমরাটা তৈরি করলো, আমি আগে যখন কোনো বিদেশে আসতো আমি ঢাকা কুমিল্লা চিটাগাং রুটে নিয়ে যেতাম, 1 ঘন্টা ঘুরে আনতাম। একবার এক সিঙ্গাপুরি মহিলাকে নিয়ে গেলাম, খুব স্নব নেচারি সিঙ্গাপুরি ছিল। যখন আমি জার্নিটা করার পরে ব্যাক করলাম, ব্যাক করার পরে আমাকে আবু বলে ডাকে, আবু আমি এখন চিন্তা করলাম বাংলাদেশে আমি আবার আসবো, তুমি যদি আমাকে আজকে নিয়ে না যেতে ঢাকার বাইরে, আমি কিন্তু এই ঢাকা শহরে বাংলাদেশে আমি আসতাম না কখনো। তার মানে আমাদের দেশটা এত সুন্দর ঢাকার বাইরে, যেটা ঢাকা থেকে বোঝা যায় না, কিন্তু এই সুন্দর দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। ঢাকা কুমিল্লার দিকে তাকানো যায় না, রাস্তার পাশে ডাম্প করা ময়লা, আলু দিয়ে ভর্তি করা ইন্ডাস্ট্রি, শহর পুরো নষ্ট হয়ে যাচ্ছে। একইভাবে আমার চোখ জুড়িয়ে গেল গতকাল যখন আমি সিলেটের 4টা খাল দেখে আসলাম, যে সাদা পাহাড়ের প্রতিটা ছবি মনে হয় পোস্টার হয়, অনেক ছবি তুলেছে আমার ক্যামেরার কারণে, এত সুন্দর ল্যান্ডস্কেপ, এটাকে প্রিজার্ভ করতে হবে। সেটাই আসলে আমাদের সবার দায়িত্ব হবে। এই দেশের হাসান যে জায়গাটা ডিরেকশন দিল, যে আসলে দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের সুন্দর জায়গা অনেক অনেক সুন্দর, আমরা গ্লোবাল দিকে তাকানোর কোনো দরকার নেই, আমরা আমাদের দিকে তাকাই। দুজনের কথা দাগ কেটেছে, যেটা রিয়াদের কথা বারবার মেনশন করলো, তার জীবনের টার্নিং পয়েন্ট। আর সবচেয়ে ভালো লাগলো রিজভি এত কম বয়সে এত বড় জিনিস অ্যাচিভ করে ফেলছে, যে 3 লাইনে লিখে ফেলতে পারে পুরো, আমার এটা শুনে অবাক লাগলো, এটা কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট। ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। আমি মনে করি যে আরো অনেকগুলো বছরের দিক নির্দেশনা আমরা আসলে পেয়ে যাবো, মানে পাচ্ছি অলরেডি। তো আমরা ওইটাই নেওয়ার চেষ্টা করছি। মেঘনাবু বলছেন স্পঞ্জের মতো, তো আমরাও অনেকটা, আমি ওইটা বলছি না, বাট আমরাও আসলে ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, বা যেটা বুঝি না সেটা বুঝি নাই বলাটা আমরা বিশ্বাস করি, এবং আমরা নেওয়ার চেষ্টা করি যে কোনো আলোচনা থেকে। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি মনে করি আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।